অ্যাডমিশন 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কৌণিক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটা কিনা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটি থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাবি, তারপরে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোর মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু এখান থেকে পাবাই প্রশ্ন। তুমি যে পরীক্ষাগুলো দিবা দেখবা কৌণিক্স থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবেই সব জায়গায়, ঠিক আছে? সো কৌণিক্স চ্যাপ্টারটা থেকে আমরা কোন টপিকগুলো আমরা পড়ব। দেখো, কৌণিক্স কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার ছিল একাডেমিকের জন্য, তোমরা প্রত্যেকেই জানো এটা, তাই না? অনেকেই ভালো করে পড়েছো, অনেকেই ভালো করে পড়ো নাই, বাট ভার্সিটির জন্য শুধুমাত্র মূল কয়েকটা টপিক আছে, যে টপিকগুলো পড়লেই তুমি প্রশ্ন পরীক্ষাতে কমন পাবা, এটা নিশ্চিত তুমি কমন পাবা। সো আমরা কি করব, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে শুধুমাত্র সেই টপিকগুলোই আমরা প্র্যাকটিস করব। তাহলে চলো আমরা কৌণিক চ্যাপ্টারের জন্য সর্বপ্রথম যে টাইপটা দেখবো সেটা হচ্ছে পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার। অর্থাৎ একটা পরাবৃত্ত থেকে যে পরাবৃত্তের যে বিভিন্ন পার্টগুলো আছে, বিভিন্ন অংশগুলো আছে, সেই অংশগুলো আমরা কিভাবে বের করব সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। তো সর্বপ্রথম প্যারামিটার দেখার জন্য আমরা পরাবৃত্তের সমীকরণ সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, তাই না? যে আমরা যেহেতু একাডেমিক লেভেলে আমরা এগুলো পড়েছি, জাস্ট আমি তোমাদের একটু মনে করাই দিই, শুধু রিমাইন্ডার দিয়ে দিই আমি, যে পরাবৃত্তের সমীকরণগুলো কিরূপ ছিল। দেখো, আমরা জানি y² ± 4ax, এটা একটা ছিল। আবার দেখো x² ± 4ay, টোটাল এইটা ছিল। y² ± 4x, x² ± 4ay, এইরকম ছিল, তাই না? তো দুই রকম এই টোটাল সমীকরণ চারটা সমীকরণের জন্য প্যারামিটারগুলো ভিন্ন ভিন্ন মান প্রদর্শন করবে, তাই না? ভিন্ন ভিন্ন মান দেখাবে, এটা আমরা প্রত্যেকে জানি। সো আমরা একটা পরাবৃত্তের সমীকরণ ধরে প্যারামিটার যেগুলো থাকবে, অর্থাৎ পরাবৃত্তের যে বিভিন্ন পার্টগুলো আছে, বিভিন্ন অংশগুলো আছে, সেগুলো আমরা কিভাবে বের করব এই জিনিসটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো, আমরা সর্বপ্রথম y² = 4ax এইটা দিয়ে আমরা দেখব যে পরাবৃত্তের বিভিন্ন অংশগুলো কি কি। সো আমরা এটার জন্য যদি আমরা দেখো, এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, তাই না? সো এখানে পরাবৃত্তটা আমরা কি কি পাচ্ছি একটু খেয়াল করো, যে এখানে পরাবৃত্ত যে চলকের পাওয়ার 1 সেই অক্ষে পরাবৃত্তটা অবস্থান করবে এবং তার সহগের চিহ্ন অনুযায়ী পরাবৃত্তটা মুখ হা করবে। দেখো, এক্স এর সহগটা কি পজিটিভ না, এই জন্য পজিটিভ দিকে মুখ হা করে আছে, এটা লেখচিত্র অঙ্কনের জন্য। সো আমরা পরাবৃত্ত থেকে আমরা কি কি পাবো একটু খেয়াল করো। এটা হচ্ছে a,0, এটাকে বলা হয় ফোকাস, এটাকে বলা হয় কি ফোকাস, এটা হচ্ছে ফোকাস বিন্দু, তাই না? আর এই বিন্দুটা হচ্ছে কত, এটা হচ্ছে 0, 0, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে ফোকাস বিন্দু যতটুকু দূরত্ব থাকবে, শীর্ষবিন্দু থেকে ফোকাস দূরত্বের বিপরীত দিকে সমান দূরত্ব অতিক্রম করে দ্বিকাক্ষের পাদবিন্দু থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে -a,0, এটাকে বলা হয় দ্বিকাক্ষের পাদবিন্দু, এটা হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু। ওকে, তাহলে আমরা এখানে বিন্দুগুলো কি কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু। এখন এরপর আমরা কি কি পাচ্ছি একটু খেয়াল করো। যদি আমরা এইটা বলি যে দ্বিকাক্ষের সমীকরণ, বা এটা দেখো দ্বিকাক্ষের যদি আমরা সমীকরণটা বের করতে চাই, তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা কি হবে? এই সমীকরণটা হবে x + a = 0, এটা দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এইটাকে লম্ব নিই, এটা, তাহলে এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এবার উপকেন্দ্রিক লম্বের আমরা যদি এই বিন্দুটা নিই, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। তো এই বিন্দুটা হচ্ছে এখানে দেখো যে এইটা হচ্ছে a আর 2a, কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এই বিন্দুটা কি হবে a, -2a। ওকে,
উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। এবার যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলি, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো দূরত্ব, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 4a মডুলাস। 4a মডুলাস। মূলত আমাদের ভার্সিটি প্রিপারেশনের জন্য এই কয়টা জিনিস মনে রাখলেই চলবে। আমাদের পরাবৃত্তের সমীকরণ থেকে এই কয়টা জিনিসই বের করতে বলবে। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে দেখবা এগুলো থেকেই প্রশ্ন আসছে। সো আমরা যেহেতু অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য, সো আমরা আর গভীরে যাব না। যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তোমাদের পড়াবো, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য সাজেশনমূলক ক্লাস। তাহলে পরাবৃত্তের আমরা কি কি জানবো? পরাবৃত্তের অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস, দ্বিকাক্ষের পাদবিন্দু, শীর্ষবিন্দু, তারপরে দেখো নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। কি কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট এই কয়টা জিনিস আমরা বের করব। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি 0 0 হয় তাহলে মূল সমীকরণ এটা, অর্থাৎ এটা ছিল y মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax মাইনাস 0। এখানে x এর দেখো ভুজ হচ্ছে 0, তাহলে x মাইনাস 0, y হচ্ছে 0, তাহলে এখানে y মাইনাস 0। এটা ছিল আমাদের মূল সমীকরণ। এটা থেকে আমাদের এই সমীকরণটা তৈরি হয়েছে। যদি শীর্ষবিন্দুটা 0 0 না হয় তাহলে এই চিত্র চেঞ্জ হবে, অর্থাৎ শীর্ষবিন্দুটা তখন মূল বিন্দু হবে না। কোথায় হবে? অন্য জায়গায় হবে। তো আমরা এভাবেও আমরা পরাবৃত্তের চিত্রগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দেখব যে এটা চিত্রটি সঠিক কিনা। পরবর্তী টাইপে আছে, ওগুলো আমরা দেখাই দিব। জাস্ট এখন একটা পরাবৃত্তের যে বিভিন্ন প্যারামিটার আছে, আমরা জাস্ট এই কয়টা জিনিস শুধু মনে রাখবো। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব, এখন এখানে দেখো যে এই জায়গাতে যদি মাইনাস চলে আসে, আমরা মাইনাস দিয়ে নিব না, আমরা প্লাস বানাই নিব। এর মানটাকে তখন নেগেটিভ ধরে নিব, তাহলে আমাদের মানটা খুব সহজে বের হবে। ওকে, এখন খেয়াল করো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এর বিভিন্ন প্যারামিটার নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে আগে পরাবৃত্তের মূল সমীকরণে কনভার্ট করি। তার মূল সমীকরণ কি ছিল? দেখো এখানে তুমি খেয়াল করো, এখানে চলক আছে কয়টা দেখো তো? দুইটা চলক আছে না? একটা কি আছে বলো তো? একটা আছে y আর একটা আছে x। কয়টা চলক আছে? দুইটা। তাহলে যদি দুইটা চলক থাকে, খেয়াল করো, যদি দুইটা চলক থাকে আমরা কি করব? সর্বপ্রথম দেখব কোন চলকটি পাওয়ার 2 আছে। যেটা পাওয়ার 2 থাকবে ওইটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এ আকারে আগে কনভার্ট করব। যে করেই হোক কনভার্ট করতেই হবে। আর যার পাওয়ার 1 থাকবে এবং ধ্রুবক মান, সেগুলোকে ডান দিকে পার করে দেব। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন লক্ষ্য রাখো, দেখো y স্কোয়ার মাইনাস 2y এটা থাকলো, বাকিগুলোকে আমরা এদিকে পার করে দিই। তাহলে বাকিগুলো দেখো মাইনাস 8x প্লাস হচ্ছে 23, বাকিগুলোকে আমরা ডান দিকে পার করে দিলাম। ওকে, এখন লক্ষ্য রাখো এটাকে দেখো, এটাকে যে করে হোক, যেহেতু আমরা এটাকে কি করব? a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস মান আছে না, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করব। তাহলে দেখো তো তোমরা, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা বলতে পারি না? এখানে অতিরিক্ত প্লাস 1 নিলা, এটা কি ছিল? ছিল না। তাহলে কি করব? আমরা এই দিকেও আমরা প্লাস 1 নিব। তাহলে আমরা এটাকে বলতে পারি 8x প্লাস 23 প্লাস 1। দেখো এটা আমাদের কাছে ছিল না, আমরা সূত্র মিলানোর জন্য অতিরিক্ত এটা নিলাম। তাহলে তুমি কি করবা? অতিরিক্ত এই দিকেও যোগ করে দিবা। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন এই টোটালটা থেকে আমরা কি বলতে পারি না a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখন দেখো তো এখানে কত হচ্ছে? মাইনাস 8x প্লাস হচ্ছে 24। আমরা এই দিকে পেয়ে গেছি, বাট এই দিকটাকে এখন মিলাইতে হবে। তাহলে আমরা যদি এই দিকটাকে মিলাই তাহলে আমরা কি করব? দেখো আমরা এখান থেকে বলতে পারি যে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল, এখান থেকে দেখো তো আমরা যদি মাইনাস 8টা কমন নিই, খেয়াল করো মাইনাস 8 কমন নিলাম, তাহলে এখানে থাকলো x মাইনাস 3। এবার দেখো এখানে মাইনাস মান আসছে, বাট আমরা 4টাকে পজিটিভ নিব, এটাকে নেগেটিভ নিব, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে দেখো y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। দেখো
এই পুরোটাকে আমরা বলতে পারি y² ইকুয়াল 4ax। আমরা এটাকে মূল সমীকরণে কনভার্ট করলাম, y² ইকুয়াল 4x। এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে y, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে x। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া ছিল, এটাকে আমরা কি করলাম, প্যারামিটার যদি বের করতে বলে আমরা মূল সমীকরণে কনভার্ট করে দেব। আমরা মূল সমীকরণে কিন্তু কনভার্ট করে দিলাম। আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা বের করব, নাম্বার 1 আমরা কি বের করব বলো তো? এখানে শীর্ষবিন্দু। আচ্ছা, আমাদের শীর্ষবিন্দু কি ছিল বলো তো? 0 0। তাহলে আসলে কি এটা কি 0 0 হবে না? কেন হবে না জানো? ব্যাপারটা হচ্ছে এখানে যে মূল সমীকরণটা আমরা পেলাম, এখানে y আর x আসলে অরিজিনাল এটা ছিল না। আমরা কি করেছি, এটাকে ধরে নিয়েছি। দেখো y-1 কে ধরেছি y, x-3 কে ধরেছি x, আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমরা কি করব, আমরা এটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ আর এটা হচ্ছে কোটি, অর্থাৎ এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, ছোট হাতের না, এটা বড় হাতের। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অর্থাৎ x ইকুয়াল 0 আর এটা y ইকুয়াল 0। এখন আমরা x আর y এর যেহেতু অরিজিনাল মান আমরা পাই নাই, আমরা ধরে নিয়েছিলাম এখানে, এখন অরিজিনাল মানটাকে আমরা বসাই দিব। কি ক্লিয়ার? তাহলে এখানে যখন x এর মান বসাবো তাহলে আমাদের কি ছিল বলো তো? x-3 ইকুয়াল 0 ছিল না? তাহলে এখান থেকে বলো তো x ইকুয়াল কত? 3। এবার এখান থেকে দেখো y এর মান কত ছিল? y-1 ইকুয়াল 0। তাহলে তুমি y এর মান কত পাচ্ছ? y ইকুয়াল 1। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের শীর্ষবিন্দু কত হচ্ছে? 3,1। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। 3,1 এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে এই পরাবৃত্তের বিভিন্ন যে প্যারামিটার তার মধ্যে প্রথমটা আমরা বের করলাম শীর্ষবিন্দু, এটা 3,1। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার শীর্ষবিন্দু হলো, এখন আমরা চলে যাব নাম্বার 2। কি ছিল? উপকেন্দ্র বা ফোকাস। দেখো উপকেন্দ্র বা ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস, এখানে আমাদের বিন্দুটা কি ছিল? a,0। দেখো এটা কিন্তু বিন্দু, তাহলে এটা x এর মান, এটা y এর মান। যদি তোমরা কেউ বলো যে a এর মান তো ভাই -2,0, ভুল হয়ে গেল। এটাও কিন্তু অপশানে দেওয়া থাকবে যে a এর মান তো আমরা ধরে নিয়েছি ভাই যে a এর মান -2, তাহলে এটা -2,0 বসাই দিই, বাট এটা কিন্তু হবে না। এটা কি ভুল হয়ে গেল? কারণ এটা বিন্দু, এটা x এর মান, এটা y এর মান, এটা নট এটা a এর মান। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন আমরা এটা বের করব কিভাবে? দেখো x ইকুয়াল a আর y ইকুয়াল 0। তাহলে x এর মানটা এখন বসাই দাও, অরিজিনাল যে মানটা ছিল x-3 ইকুয়াল, এবার a এর মানটা বসাও। a কি করেছো দেখো তো, a এর মান -2, তাহলে এখানে বসাই দাও -2। তাহলে অতএব x ইকুয়াল কত হচ্ছে বলো? 1। -3 ডান দিকে পাঠিয়ে দিলে +3 হয় না? তাহলে x এর মান 1। এবার এখান থেকে দেখো যদি y, তাহলে y কত পেয়েছিলাম? y হচ্ছে y-1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা y এর মান কত পাচ্ছি? 1। তাহলে দেখো আমাদের ফোকাস, এখান থেকে আমরা ফোকাসটা কত পাচ্ছি? 1,1। এটা হচ্ছে আমাদের ফোকাস বা উপকেন্দ্র। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা শীর্ষবিন্দু পেলাম, আমরা ফোকাস বা উপকেন্দ্র পেলাম। এবার আমরা কি বের করব? দ্বিকাক্ষের পাদবিন্দু। তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দুটা কি ছিল? -a,0 ছিল, তাই না? তাহলে এখন আমরা কি করব দেখো, যে আমরা হচ্ছে নাম্বার 3 দ্বিকাক্ষের পাদবিন্দু। দ্বিকাক্ষের পাদবিন্দু, দেখো দ্বিকাক্ষের পাদবিন্দু, তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু কি ছিল? -a,0। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল -a আর y ইকুয়াল হচ্ছে 0। তাহলে আবার আগের মতো তুমি মান বসাই দিবা। x এর মান কি ছিল? x-3 ইকুয়াল হচ্ছে -2। তাহলে কি পাচ্ছ? x ইকুয়াল দেখো a এর মান ছিল -2 আর এখানে মাইনাস, তাহলে এখানে +2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে কত হচ্ছে? 5। আর এখানে y-1 ইকুয়াল 0, তাহলে অতএব y ইকুয়াল 1। তাহলে দেখো দ্বিকাক্ষের পাদবিন্দু কত পাচ্ছ? 5,1। এটা হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু হলো। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে নাম্বার 4, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। কি বের করব? উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। দেখো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু এখানে কিন্তু দুইটা ছিল, তাই না? কি ছিল? একটা ছিল a ± 2a,
অর্থাৎ যখন আমরা উপরে নিলাম চিত্রতে তখন 2a প্লাস 2a, নিচে চলে আসলাম যখন চতুর্থ চতুর্ভাগ তখন মাইনাস 2a। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা x এর মান, এটা y এর মান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল a আর y ইকুয়াল প্লাস মাইনাস 2a। তাহলে এখন তুমি মান বসাও, দেখো x এর মান বসাই দাও, x এর মান কত, x মাইনাস 3 ইকুয়াল a এর মান কত, মাইনাস 2, তাহলে অতএব x ইকুয়াল 1। এবার তুমি যদি y এর মান বসাই দাও তাহলে y এর মান কত, y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তাহলে y মাইনাস 1 ইকুয়াল প্লাস মাইনাস 4। তাহলে এখান থেকে y এর মান দেখো একবার প্লাস নিবা একবার মাইনাস, তাহলে যদি y এর মান নাও, মনে করো এখানে প্লাস নিচ্ছ, তাহলে y এর মান একবার 5, যদি তুমি মাইনাস নাও তাহলে y এর মান কত হবে, মাইনাস 3, মাইনাস 4 আর এখানে প্লাস, তাহলে মাইনাস 3। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুটা কি কি দাঁড়াচ্ছে, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুটা আমাদের কি কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 1,5 আর একটা হচ্ছে 1,-3, এই দুইটা আমাদের উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দাঁড়াচ্ছে। তাহলে বিন্দুগুলো আমরা কিন্তু পরাবৃত্তের বিন্দুগুলো আমরা বের করে নিলাম। ওকে, এবার আমরা কি করব, আমরা সমীকরণ বের করব। এখন দেখো পরাবৃত্তের সমীকরণ, আমরা যদি পরাবৃত্তের সমীকরণ বের করি তাহলে সমীকরণটা কিভাবে বের করব, খেয়াল করো। পরাবৃত্তের সমীকরণে জাস্ট একটাই থাকে, শুধু কি দ্বিকাক্ষের বা নিয়ামক রেখার সমীকরণ, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা যদি বের করি, দেখো যে নাম্বার 1 দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, দেখো দ্বিকাক্ষের সমীকরণ। ওকে, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ সূত্র কি ছিল, x ইকুয়াল মাইনাস a। তাহলে x বলতে এখানে যেহেতু সমীকরণ, তাহলে দেখো x এর মান কিন্তু অরিজিনাল কি ছিল, আমরা কি করেছিলাম, ধরে নিয়েছিলাম না, তাহলে ওখানে তুমি x এর মানটা বসাই দিবা। x এর মান কত ছিল বলো তো, x মাইনাস 3, তাহলে এখানে আমরা কি করব, x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে মাইনাস 2, তাহলে তুমি যা পাবা x ইকুয়াল মাইনাস আর মাইনাস 2 তাহলে প্লাস। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছ, x মাইনাস 5 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ। কি কনসেপ্ট ক্লিয়ার, দ্বিকাক্ষের সমীকরণ। এবার আমরা যদি দৈর্ঘ্য বের করি, জাস্ট একটাই টাইপ দৈর্ঘ্য, শুধু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। কি বলবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল, 4a মডুলাস। তাহলে তুমি এখানে জাস্ট এর মানটা বসাই দাও, তাহলে 4 ইন্টু এর মান কত ছিল, মাইনাস 2, তার সাথে মডুলাস, তাহলে কত পাচ্ছ, 8। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে দেখো একটা পরাবৃত্তের বিভিন্ন প্যারামিটার আমাদের যদি বের করতে বলে, সমীকরণটা দেয়া থাকে, তাহলে আমরা এটা বের করতে পারবো। তো আমাদের হচ্ছে ভার্সিটির জন্য একসাথে এতগুলো থাকবে না, আমাদের কি করবে, যে কোনো একটা বের করতে বলবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা ইজিলি আমরা বের করতে পারবো। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন এই প্যারামিটারে আরো একটা অপশন থাকতে পারে। মনে করো সুন্দরভাবে একটা চিত্র দেওয়া থাকবে এইরকম, দেখো একটু লক্ষ্য রাখো, মনে করো সুন্দরভাবে এরকম একটা চিত্র দেওয়া আছে। এবার এইটা হচ্ছে 0, 0, ওকে, আর এইটা মনে করো 5,0। এখন এইভাবে চিত্রটা দেওয়া আছে, তোমাকে বলা হলো তুমি এই বিন্দুটা কত হবে এটা বের করো, এটা কত, এটা হট। দেখো অর্থাৎ তোমার চিত্র দেওয়া থাকতে পারে, বলাও থাকতে পারে যে একটি পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, এটা শীর্ষবিন্দু 0, 0, তাহলে তার দ্বিকাক্ষের পাদবিন্দু কত। আমরা কিন্তু জানি ভাই যে এখান থেকে এই বিন্দু আর এখান থেকে এই বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কি, সমান। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে কি হবে, মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি না। দেখো তো এই বিন্দুটা কি এই দুইটার মধ্যবিন্দু না, তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে x, এটা y, আমরা ধরে নিলাম। ওকে, তো এখানে তো আমরা বলতেই পারি যে এই জায়গাতে এটা 0, কারণ যেহেতু এখানে 0 আছে দেওয়া, তাহলে এটা 0। এবার x এর মানটা বের করবো কিভাবে, এটা মধ্যবিন্দু, তাহলে দেখো মধ্যবিন্দু 0 ইকুয়াল x প্লাস 5/2, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, x ইকুয়াল -5। কি কনসেপ্ট ক্লিয়ার? তো অর্থাৎ মূল যে শীর্ষবিন্দু, এটা এইদিকে যদি পজিটিভ মান থাকে, যতটুকু বাড়বে এদিকে ততটুকু কমবে, এটা শর্টকাটে বের করতে পারো। আমরা এমসিকিউ গুলো দেখবো। কি কনসেপ্ট ক্লিয়ার? এমনও থাকতে পারে যে একটা পরাবৃত্তের
দ্বিকাক্ষের পাদবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, তোমাকে বলা হলো শীর্ষবিন্দু কত, তাহলে কি করবা? জাস্ট তাদের মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে দিব। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো টাইপ 2, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। টাইপ 2 অর্থাৎ পরাবৃত্তে যখন আমরা সমীকরণ বের করব, তো সমীকরণ বের করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কি কি থাকবে, পরাবৃত্তের কি কি থাকলে আমরা সমীকরণটা বের করতে পারবো। নাম্বার 1, এখান থেকে থাকতে হবে উপকেন্দ্র বা ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস এটা থাকতে হবে। নাম্বার 2, দ্বিকাক্ষ থাকতে হবে, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এই দুইটা জিনিস যদি আমাদের কাছে থাকে বা প্রশ্নতে দেয়া থাকে, আমরা পরাবৃত্তের সমীকরণ তৈরি করতে পারবো। যদি না দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে বিপদে পড়ে যাবা। তো ওই বিপদ থেকে তো আমাদের পার হতে হবে, তাই না? তো কি করবা? আমরা জোর করে এই দুইটা জিনিস বের করব। যদি একটা দেওয়া থাকে একটা না থাকে, একটাকে বের করে আগে নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে সমীকরণ বের করতে হবে। এখন সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের সূত্র দেখো যে এসপি ইকুয়াল ই পিএম। এখানে আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1, এটা মাথায় রাখবা। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত? 1। ই কি? ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, এটা মাথায় রাখবা। ই হচ্ছে কি? উৎকেন্দ্রিকতা। ই এর মান কত? 1। তাহলে আমাদের মূল সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এসপি ইকুয়াল হচ্ছে পিএম, এসপি ইকুয়াল পিএম। ওকে, এবার কথা হচ্ছে এসপিটা কি আর পিএমটা কি, এটা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাই না? তাহলে এসপি কি? তাহলে আমরা এসপি এর পরিচয় দিয়ে দিই। এসপি, তাহলে এসপিটা হচ্ছে ফোকাস, ফোকাস হতে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, সংক্ষেপে লিখলাম। আর এখানে দেখো পিএম, পিএমটা কি? পি অফ এক্স ওয়াই বিন্দু হতে, বিন্দু হতে দ্বিকাক্ষের, দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। দেখো আমরা যদি এই দুইটা জিনিস থেকে তুলনা করি, এসপি আর পিএম সমান, তাহলেই আমাদের কিন্তু সমীকরণটা চলে আসবে। অর্থাৎ আমরা এসপি বের করব। এসপি কি? ফোকাস হতে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব। পিএম, পিএম কি? পি অফ এক্স ওয়াই বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা সেই প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। পরাবৃত্তের সমীকরণ বের করতে বলেছে, তাহলে সমীকরণটা কি আমরা একটু লক্ষ্য রাখি। উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ দেওয়া আছে, সমীকরণ বের করতে হবে, আমরা খুব ইজিলি পারবো। তাহলে আমরা কিন্তু জানি যে এসপি ইকুয়াল হচ্ছে পিএম। তাহলে এখন দেখো এসপি বলতে কি? এটা হচ্ছে এস আর পি হচ্ছে কত? পি অফ এক্স ওয়াই। তাহলে পি অফ এক্স ওয়াই বিন্দু হতে এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি? দেখো রুট ওভার এক্স প্লাস 8 তার সাথে হোল স্কোয়ার যোগ ওয়াই প্লাস 2 তার সাথে হোল স্কোয়ার। এবার দেখো পিএম, পিএমটা কি? পি অফ এক্স ওয়াই বিন্দু হতে, পি অফ এক্স ওয়াই বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, তাহলে এটা দ্বিকাক্ষ ছিল, তাহলে পি অফ এক্স ওয়াই, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 মডুলাস লম্ব দূরত্ব যেহেতু, রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার, এক্স এর সহগের স্কোয়ার মানে কত? 4, ওয়াই এর সহগের স্কোয়ার মানে 1। এখন তুমি যদি এটাকে সলভ করো, এটাকে সলভ করে তুমি যা পাবা সেটা উত্তর। এখন এটাকে তুমি কিভাবে সলভ করবা? দেখো উভয় পক্ষকে বর্গ করে দাও রুট উঠানোর জন্য, তাহলে আমরা এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস 9 তার সাথে হোল স্কোয়ার, আর এখানে রুট উঠে গেল, তাহলে থাকলো কত? 5। এখন এটাকে তুমি সলভ করবা, তোমরা নিজে নিজে বাকিটা সলভ করবা। এখানে কি করবা? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসতে হবে, a প্লাস বি প্লাস সি। এখন এই লাইনটা আমি বলি 2x প্লাস, এখানে ব্র্যাকেট দিবা মাইনাস ওয়াই প্লাস ব্র্যাকেট দিবা মাইনাস 9, আর এই পুরোটাকে হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে ধরবা a, এটা b আর এটা c। কি কনসেপ্ট ক্লিয়ার? সূত্র বসাই দিলে হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এই যে লম্ব দূরত্বর ব্যাপারটা, আমরা কিন্তু সরলরেখা চ্যাপ্টারে এটা পড়েছি, তারপরে তোমাদের একটু বলি। এটা মনে করো পি অফ x1 বিন্দু y1 বিন্দু, আর এটা হচ্ছে একটা রেখা 2x প্লাস 3y প্লাস c ইকুয়াল 0। তাহলে এখান থেকে যখন লম্ব দূরত্ব আমরা বের করবো, এটা পি অফ এক্স ওয়াই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব,
তখন লম্ব দূরত্বের ফর্মুলা কিন্তু আমরা জানি যে x1 আর y1 এটা x এর আর y এর জায়গায় বসে যাবে। তাহলে 2 ইন্টু x1 প্লাস 3 ইন্টু y1 প্লাস হচ্ছে c, তার সাথে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার যোগ y এর সহগের স্কোয়ার। তাহলে x এর সহগের স্কোয়ার মানে কত 4 যোগ y এর সহগের স্কোয়ার মানে কত 9। এখন এটাকে সলভ করে যা পাবা সেটা কিন্তু লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, যে পরাবৃত্তের আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y = ax² + bx + c। পরাবৃত্তটির শীর্ষবিন্দু এত বিন্দুতে অবস্থিত এবং 0,5 বিন্দু দিয়ে যায়। তাহলে a b c এর মানটা বের করতে হবে। অর্থাৎ একটা জিনিস দেখো, আমরা চিত্রটা এরকম ভাবে নিতে পারি যে এটা x x', এটা y y'। ওকে, তো আমাদের হচ্ছে যে যেহেতু x এর সাথে স্কয়ার আছে, ওকে, তাহলে এখানে পরাবৃত্তর যেটা যে শীর্ষবিন্দুটা মনে করো এই জায়গায় -2 3, এখানে শীর্ষবিন্দু থাকবে, এখানে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু থাকবে। ওকে, এখানে যদি শীর্ষবিন্দু থাকে মনে করো এটা পরাবৃত্ত শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু আছে, আর এই পরাবৃত্তটা হচ্ছে 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করেছে, অর্থাৎ x এর মান 0 আর 5 এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এখন খেয়াল করো, দেখো পরাবৃত্তের যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, আমরা কি বলতে পারি না যে এই পরাবৃত্তের সমীকরণটিকে 0,5 বিন্দু এটা কি করবে, সিদ্ধ করবে। অর্থাৎ আমরা যদি ওটা x এর মান y এর মান এই সমীকরণে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, y এর মান হচ্ছে 5 = x এর মান 0, এখানে 0 প্লাস হচ্ছে c। তাহলে এখান থেকে দেখো আমরা c এর মান কত পাচ্ছি 5। দেখো আমরা কিন্তু c এর মান পেয়ে গেলাম, এই যে আমাদের c এর মানটা বের করতে বলেছিল, তাহলে এটা কত পেলাম 5। কি বুঝতেছো ব্যাপারটা? এবার যদি এইরকম আকারের সমীকরণ দেওয়া থাকে y = ax² + bx + c, এর পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে না এটা, তো পরাবৃত্তের শীর্ষবিন্দুর সূত্র দেখো, সূত্র কিন্তু এটা যে -b/2a c - b²/4a, এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু। কখন? যখন পরাবৃত্তটা এরকম আকারে দেওয়া থাকবে যে y = ax² + bx + c এরকম আকারে দেওয়া থাকবে, তখন পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা এটা বলতে পারি। তাহলে আমরা কি এখন বলতে পারি না যে শীর্ষবিন্দু এটা আর এটা সমান, বলতে পারি তো, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে a আর b এর মানটা বের করা। তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারি যে -b/2a c - b²/4a, এটা আর এটা হচ্ছে সমান, -2 আর 3 এটা কিন্তু সমান। তাহলে বলা যায় যে এটা আর এটা সমান আর এটা আর এটা সমান, তাহলে আমাদের a আর b এর মানটা চলে আসবে। তাহলে দেখো এখন আমরা এখান থেকে বলতে পারি, কি বলা যায় লক্ষ্য রাখো, যে -b/2a ইকুয়াল হচ্ছে -2, এটা বলা যায়। তাহলে মাইনাস আর মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো এটা যদি এদিকে পার করে দিই তাহলে দেখো b ইকুয়াল হচ্ছে কত 4a, এটা আমরা বলতে পারি যে b ইকুয়াল হচ্ছে 4a। এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এবার যদি আমরা এটা আর এটাকে সমান ধরি, c এর মান আমরা জানি 5 মাইনাস, তাহলে এখানে b² ডিভাইডেড বাই 4a ইকুয়াল হচ্ছে 3। এখন একটা জিনিস বলো, b এর মান ছিল 4a, তার সাথে স্কোয়ার, তাহলে 4a², তাহলে 5 - 4a² ডিভাইডেড বাই 4a ইকুয়াল হচ্ছে কত 3। এখন দেখো তো এটার সাথে এটা একটা কাটাকাটি হয় না, তাহলে থাকে কয়টা একটা, তাহলে আমাদের থাকছে কত দেখো তো, যে 5 - 4a ইকুয়াল হচ্ছে 3। তাহলে তুমি যদি এটাকে এদিকে পার করো তাহলে -4a ইকুয়াল হচ্ছে -2। তাহলে এবার বলো তো আমরা এখান থেকে a এর মানটা কত পাচ্ছি, এর মান কত পাচ্ছি 1/2 পাচ্ছি না। দেখো এর মান কত পেলাম 1/2। এবার এর মানটা যদি তুমি এখানে বসাই দাও তাহলে কার মান পাবা, b এর মান। তাহলে এখন বলো b ইকুয়াল 4 × 1/2, তাহলে কত হচ্ছে, এখানে দেখো b ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা সবগুলো মান পেয়ে গেলাম না। দেখো তো আমরা এখান থেকে a এর মান পেলাম 1/2 আর এখান থেকে b এর মান পেলাম 2। দেখো আমরা abc এর মান কিন্তু পেয়ে গেছি। খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। এর মোস্ট ইম্পর্টেন্ট
একটা টাইপ নিয়ে আলোচনা করবো এখন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে একটা পরাবৃত্তকে যদি একটি রেখা স্পর্শ করে, একটা পরাবৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে, তাহলে সেই রেখাটা এবং পরাবৃত্তটা যদি সমীকরণটা আমরা জানতে পারি, মানে দুই রকম সমীকরণের জন্য আমাদের হচ্ছে ধ্রুবক আর স্পর্শ বিন্দুটা একটু পার্থক্য হবে। খেয়াল করো, আমরা y ইকুয়াল mx প্লাস c এই রেখা যদি y স্কোয়ার ইকুয়াল 4x এই টাইপের পরাবৃত্তকে যদি স্পর্শ করে, অর্থাৎ স্পর্শক হয়, তাহলে ধ্রুবকের মান নির্ণয় সূত্র c ইকুয়াল a/m, আর স্পর্শ বিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে a/m স্কোয়ার 2a/m, অর্থাৎ এটা স্পর্শ বিন্দুর ভুজ আর এটা হচ্ছে কোটি। এবার যদি সমীকরণটি পরাবৃত্তের x স্কোয়ার ইকুয়াল 4ay হয়, তাহলে আমরা যে জিনিসটা দেখব যে ধ্রুবকের সূত্র মাইনাস am স্কোয়ার আর স্পর্শ বিন্দু 2am স্কোয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো আমরা একটা প্রশ্ন চলে যাই। দেখো x স্কোয়ার ইকুয়াল 16y, পরাবৃত্তের স্পর্শক এটা, তাহলে কে এর মান কত আর স্পর্শ বিন্দু কত? তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এটাকে আগে পরাবৃত্তের মূল সমীকরণে কনভার্ট করি। তাহলে x স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 4 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এটা হচ্ছে এর মান, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 4। এবার এখানে যে স্পর্শক যে সমীকরণটা দেওয়া আছে, রেখার সমীকরণ, এটাকে কি করতে হবে? y ইকুয়াল mx প্লাস c এই আকারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে কনভার্ট করি। তাহলে আমরা এটা থেকে যদি y এর মানটা বের করি যে y ইকুয়াল তাহলে মাইনাস এক্স মাইনাস কে, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার আমরা যদি k এর মানটা বের করতে চাই, তাহলে ধ্রুবকের মান, কে মানে কি ধ্রুবক না? তাহলে এখন দেখো তো যে এখান থেকে ধ্রুবকের মানটা কি হচ্ছে, একটু খেয়াল করো এখান থেকে ধ্রুবকের মানটা কি হচ্ছে। তাহলে ধ্রুবকের মানটা হচ্ছে, দেখো আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে ধ্রুবকটা হচ্ছে কত? মাইনাস কে। তাহলে মাইনাস কে ইকুয়াল, এবার দেখো কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি না x স্কোয়ার ইকুয়াল 4ay, তাহলে ধ্রুবক হচ্ছে এই যে দেখো ধ্রুবক হচ্ছে এটা c এর মান, তাহলে c এর মানটা কত? মাইনাস কে। এবার আমাদের x স্কোয়ার ইকুয়াল 4ay এই সমীকরণের জন্য এটা, তাহলে মাইনাস a ইন্টু এম স্কোয়ার, তাহলে মাইনাস এ বলতে কি এই যে a এর মান 4, তাহলে মাইনাস a ইন্টু এবার বলো এম স্কোয়ার, এমটা কি? এম হচ্ছে ঢাল। এখন দেখো y ইকুয়াল mx প্লাস c, এম এর মান কত? -1, এখানে ঢাল। দেখো এখানে আমরা বলতে পারি m ইকুয়াল হচ্ছে কত? -1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 স্কোয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন বলো টোটাল তুমি কত পাচ্ছ? -k ইকুয়াল -4, তাহলে অতএব k ইকুয়াল হচ্ছে কত? 4। তাহলে k এর মান কত পাচ্ছ? 4। এই যে কে এর মান আমরা পেয়ে গেলাম। কে এর মান কত পাচ্ছি? কে এর মান পাচ্ছি আমরা 4। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এটা, কে এর মান হচ্ছে কত? 4, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে কি? স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু নির্ণয় সূত্র এটা, আমরা জাস্ট এই সূত্রটাই বসাই দিব, তাহলে আমাদের বিন্দুটা বের হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা স্পর্শ বিন্দুটা বের করি, দেখো আমাদের স্পর্শ বিন্দু ছিল যে 2am, এটা x এর মান, স্পর্শ বিন্দুর ভুজ, আর কোটি ছিল am স্কোয়ার। তাহলে এখন যদি আমরা মানটা বসাই দিই, তাহলে দেখো 2 ইন্টু a এর মান কত? 4 ইন্টু m হচ্ছে কত? -1, ঢাল ছিল তাই না, এটা ভুজ। এবার কোটি a এর মান কত? 4, m স্কোয়ার মানে -1 স্কোয়ার, -1 স্কোয়ার মানে 1। তাহলে এখন আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো তো? -8, আর এখান থেকে কত পাচ্ছি বলো তো? 4। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের -8, 4, এটা কি ছিল? স্পর্শ বিন্দু। তাহলে আমরা স্পর্শ বিন্দুটা কত পাচ্ছি? -8, 4, এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো পরাবৃত্তের, অর্থাৎ একটি পরাবৃত্তকে যদি একটি সরল রেখা যদি স্পর্শ করে, তাহলে ধ্রুবক এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এইটা তুমি ধরে রাখো ভাই, ধরে রাখো। এটা কোনো না কোনো পরীক্ষায়, মানে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যে তোমরা অ্যাডমিশনটা দিবা, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা এটা কিন্তু পাবাই এই টাইপ। আরও একটি পার্ট, সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা উপবৃত্তের সমীকরণটা দেখে নিই, যে আমাদের উপবৃত্তের সমীকরণটা কেমন, তাই না? আমাদের সমীকরণটা সম্পর্কে আগে একটু ধারণা নিই আমরা, যে আমাদের উপবৃত্তের সমীকরণটা হবে এরকম, যে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখানে তোমার হচ্ছে সেম সমীকরণ, বাট এখানে কন্ডিশন দুইটা হতে পারে, a ইজ গ্রেটার দেন b অথবা b ইজ গ্রেটার দেন a। দুইটা কন্ডিশন হতে পারে, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। a যদি গ্রেটার দেন হয়, তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ,
বি যদি গ্রেটার দেন হয় তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। আমরা চিত্র সবাই জানি, কারণ আমরা একাডেমিকে পড়ে আসছি। তারপর আমি তোমাদের একটু চিত্রটা দেখাই, কারণ চিত্র থেকে জাস্ট আমরা কয়েকটা জিনিস, কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব যেগুলো পরীক্ষায় থাকে। তো এখান থেকে মনে করো আমরা যদি প্রথমটা দিয়েই নিই, তো আমাদের হচ্ছে উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এটা, আমরা ধরে নিলাম এটা, অর্থাৎ এখানে কি এ ইজ গ্রেটার দেন বি। এখন খেয়াল করো, এইটা হচ্ছে কেন্দ্র, এটাকে বলা হয় কেন্দ্র। এই জায়গাটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে a, 0। এটা এক্স অক্ষ, এটা বৃহৎ অক্ষ। এক্স অক্ষটাকে বলা হয় বৃহৎ অক্ষ, আর ওয়াই অক্ষটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। এটা মাথায় রাখবা, এটা বৃহৎ অক্ষ আর এটা ক্ষুদ্র অক্ষ। এটা হচ্ছে a, 0। তো এই যে উপবৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু দুইটা দুইটা করে হবে, শীর্ষবিন্দু দুইটা, উপকেন্দ্র দুইটা, দ্বিকাক্ষের পাদবিন্দু দুইটা, দ্বিকাক্ষ দুইটা, সবকিছু দুইটা দুইটা করে হবে। এটা মাথায় রাখবা। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে কি কি পাচ্ছি। শীর্ষবিন্দু a, 0, এটা মনে রাখবা শুধু। শীর্ষবিন্দু যা থাকবে এটাকে যদি ই দিয়ে গুণ করে দাও তাহলে ফোকাস, তাহলে এখানে a, 0। যদি শীর্ষবিন্দুকে ই দিয়ে ভাগ করে দাও তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু, তাহলে এখানে কি হচ্ছে a/e, হচ্ছে 0। কি বুঝছো? দেখো শীর্ষবিন্দু a, 0, এটাকে যদি ই দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে ফোকাস, ই দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু। এখানে তুমি যা পেয়েছো এই জিনিসটা এদিকে নেগেটিভ হবে, অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি যে এইটা হচ্ছে -a, 0, আর এই দিকে যদি তুমি দ্বিকাক্ষ নাও তাহলে এটা হচ্ছে -a/e, 0। কি কনসেপ্ট ক্লিয়ার? তো প্রত্যেকটা কয়টা কয়টা করে হবে, দুইটা দুইটা করে হবে। কি বুঝতেছো ব্যাপারটা? এবার এই যে ফোকাস, ফোকাস দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আমরা যদি উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুটা বের করি, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু এটাও কিন্তু আমরা বের করতে পারি। ওকে, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু এটা কিভাবে বের করি? এটা হচ্ছে AE, দেখো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু এই এদিক দিয়ে যদি তুমি নাও, যদি এখানে নাও তাহলে -a, তাহলে তুমি এখানে কি করবা যে এখানে হচ্ছে +-a উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, আমি একবারই বের করছি, আর এখানে +-a আর b²/a, b²/a, অর্থাৎ +-a b²/a, যেটা ছোট থাকবে সেটা উপরে স্কোয়ার আকারে থাকবে আর বড়টা নিচে চলে আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার? উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। তাহলে এখানে দেখো যখন এখানে পজিটিভ মান তাহলে এই দিকে কি হবে নেগেটিভ, তাহলে এখানেও কি হবে প্লাস-মাইনাস। কি ব্যাপারটা বুঝতেছ? এখানে +-a, এখানে +-b²/a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। আমি এটা লিখে দিই, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। কি বুঝতেছ? যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কি হবে দেখো, এখান থেকে এই পর্যন্ত b²/a, এখান থেকে এই পর্যন্ত b²/a, তাহলে দৈর্ঘ্য মানে টোটালটা, তাহলে দৈর্ঘ্য হবে 2b²/a। উপকেন্দ্রিক লম্বের এটা হচ্ছে দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি বুঝতেছো ব্যাপারটা? এবার দেখো আমাদের মূলত এই উপবৃত্ত থেকে আমাদের শীর্ষবিন্দু বের করতে বলে, ফোকাস বের করতে বলে, দ্বিকাক্ষের পাদবিন্দু বের করতে বলে, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু বের করতে বলে, বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে। আরো একটা জিনিস বের করতে বলে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। সেটা কি? সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হচ্ছে ই, এখানে সূত্রটা জাস্ট মনে রাখবা, 1 - এখানে হচ্ছে ছোট ডিভাইডেড বাই বড় আর তার সাথে স্কোয়ার। ওকে, অর্থাৎ এই যে আমরা এ আর বি ছোট বড় বলেছি না, যেটা ছোট সেটা মাথার উপরে থাকবে আর বড়টা নিচে, তার টোটালটার সাথে স্কোয়ার। কারণ দেখো তুমি যদি বড়টাকে ছোটটার মাথায় উঠাই দাও তাহলে ছোটটা কি হবে? পড়ে যাবে না? পড়ে যাবে না? তাহলে কি হবে? বড়টার মাথায় ছোটটাকে উঠাইতে হবে। কি বুঝতেছ ব্যাপারটা? এরকম না যে ছোট বাচ্চা যখন হয় আমরা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াই না, তো দেখো ছোটদেরকে আমরা কোথায় উঠাই? মাথায়। ওকে, এই জন্য দেখো আমাদের উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে √1 - ছোট বাই বড় টোটালটার সাথে স্কোয়ার।
তোমরা যদি উপবৃত্তের সমীকরণ থেকে এই কয়টা জিনিস বের করার ফর্মুলা মনে রাখতে পারো, এটাই এনাফ। এগুলোর বাইরে আর কিছু আসবে না, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে এগুলো থেকেই কিন্তু প্রশ্ন তৈরি হবে। তাহলে এখন দেখো, আমরা উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা থেকে আগে উপবৃত্তের মূল সমীকরণ কনভার্ট করব। মূল সমীকরণ কোনটা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। দেন আমরা মানগুলো বের করব। এখন কথা হচ্ছে, আমরা তো এটা নিলাম, এটা এক্স অক্ষ বৃহৎ অক্ষ ধরলাম। যদি আমরা ওয়াই অক্ষটাকে বৃহৎ অক্ষ ধরি তাহলে কি হবে? ওয়াই অক্ষটাকে যদি বৃহৎ অক্ষ ধরো, মানগুলো জাস্ট অল্টারনেট হবে, আর যেখানে এ নিয়েছো সেখানে বি হবে, যেখানে বি নিয়েছো সেখানে এ হবে। জাস্ট পার্থক্য এটুকুই। তোমরা সূত্রগুলো দেখে নিবা, বই থেকে সূত্রগুলো দেখে নিবা। এখন লক্ষ্য রাখো, আমরা এইটা পেলাম। এখন এখান থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা উৎকেন্দ্রিকতা বের করব। এটা দেওয়া আছে, সমীকরণটির উৎকেন্দ্রিকতা বের করতে হবে। আচ্ছা, এটা উৎকেন্দ্রিকতার সাথে আরেকটা জিনিস থাকে, বিকেন্দ্রিকতা। এটা কিন্তু মাথায় রাখবা, বিকেন্দ্রিকতা মানে উৎকেন্দ্রিকতা কিন্তু, ঠিক আছে? বিকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রিকতা একই জিনিস কিন্তু। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে উপবৃত্তের মূল সমীকরণে কনভার্ট করব। তাহলে মূল সমীকরণে কিভাবে কনভার্ট করব দেখো, আমরা ডান দিকে 1 বানাবো, তাহলে এটা ভাগ করে দিই। তাহলে x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে 1। এখন লক্ষ্য রাখো, x - 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই √3 তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা পেলাম। ওকে, তাহলে এখানে দেখো x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই √3 স্কোয়ার ইকুয়াল 1। এখন আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলেছে, তাই না? তো এই দুইটার মধ্যে এই মানটা বড়, এই মানটা ছোট। তাহলে এখন দেখো, আমরা যদি উৎকেন্দ্রিকতা বের করি ইকুয়াল, তাহলে আমরা জানি √1 মাইনাস ছোট। ছোট কোনটা? √3। তাহলে ছোট ডিভাইডেড বাই বড়, তার সাথে কি স্কোয়ার। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা কত পাচ্ছি দেখো তো, 1 - 3/4। তাহলে 4 - 3, তাহলে কত হচ্ছে যে 1/4 মানে 1/2। এটা হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া ছিল, আমরা কি করলাম, তার উৎকেন্দ্রিকতা আমরা বের করে নিলাম। এবার দেখো, উপবৃত্তের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টাইপ, সেই টাইপটা হচ্ছে দেখো স্পর্শক সংক্রান্ত। অর্থাৎ উপবৃত্তের একটা সমীকরণ, উপবৃত্তকে যদি একটি সমীকরণ স্পর্শ করে তাহলে স্পর্শ কখন করবে, তার কন্ডিশনটা কি, আর স্পর্শ বিন্দুটা কত, এটা বের করবো আমরা। তো একটা জিনিস খেয়াল করো, এটা একটা উপবৃত্ত, এই উপবৃত্তকে যদি y = mx + c রেখা যদি স্পর্শ করে, তাহলে স্পর্শকের কন্ডিশন c² = a² m² প্লাস হচ্ছে b²। আর স্পর্শ বিন্দু নির্ণয় সূত্র এটা ± a² m² ডিভাইডেড বাই √a² m² প্লাস b² প্লাস মাইনাস b² √a² m² প্লাস b²। এখানে হরের মানটা একই, শুধু লবের মানটা মনে রাখবা, a² তার সাথে m² প্রথমটাতে, আর পরেরটাতে শুধু b²। কি কনসেপ্ট ক্লিয়ার? আর নিচেরটা সেম, বুঝা গেল? এখন দেখো, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, উপবৃত্তের স্পর্শক y = 2x + c হলে c এর মান কত, অর্থাৎ এই ধ্রুবকের মানটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে এখন আমাদের যেহেতু ধ্রুবকের মানটা বের করতে বলেছে, আমরা এখান থেকে বলতে পারি যে a এর মান হচ্ছে 6, b এর মান কত 5, কারণ মূল সমীকরণে কনভার্ট করে দিলাম। এবার আমরা কিন্তু জানি যে c² ইকুয়াল, আমাদের সূত্র কি ছিল, a² m²। তাহলে a² হচ্ছে 36 ইন্টু m কি ঢাল, তাহলে m এর মান কত, এখানে হচ্ছে 2, m এর মান কত 2, তাহলে 2² মানে 4, আর প্লাস হচ্ছে b², তাহলে 25। এখন দেখো, আমাদের যেহেতু c এর মান বের করতে বলেছে, তাহলে এখানে √ওভার করে দিলাম। এখন টোটালটা কত হচ্ছে দেখো, যে এখান থেকে আমরা বলতে পারি a², আচ্ছা a হচ্ছে 6, তাহলে a² এর মান, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো 4 6 24 2 12 13 14 আর প্লাস হচ্ছে 2 5, তাহলে আমরা টোটাল পাচ্ছি √ওভার, এখানে হচ্ছে, এখানে প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস, যেহেতু স্কোয়ার ছিল, স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দিলে প্লাস মাইনাস হয়ে যায়, বুঝছো? এটা মাথায় রাখবা কিন্তু, তোমরা ভুলে যেও না। তাহলে এখানে হচ্ছে 169, তাহলে টোটাল আমরা কত পাচ্ছি দেখো তো, +-13। এটাই আমাদের উত্তর, যে এত উপবৃত্তের স্পর্শক যদি এটা হয়, তাহলে সি এর মান হচ্ছে কত, +-13। কি কনসেপ্ট ক্লিয়ার? +-13 মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এখন কথা হচ্ছে, এই জায়গায় যদি আমাদের আবার উপবৃত্তের আরেকটা টাইপ থাকে, সেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল।
আমাদের যদি বলে যে উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে, এটাও সূত্র আমরা মনে রাখবো। ওই ক্ষেত্রফলের সূত্র পাই এ বি। একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তোমাকে যদি বলা হয় উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এ বি। পাই এ বি, এখন মান বসাই দাও। তাহলে দেখো পাই এ বি, তাহলে হচ্ছে 13 পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। পাইয়ের মান আমরা জানি 3.1416, বাট এভাবে উত্তর থাকবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা উপবৃত্তের আমরা এই জিনিসগুলো বের করতে পারলাম। এবার আমরা 3 নাম্বার পার্ট, সেটা হচ্ছে কি অধিবৃত্ত। অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। তো অধিবৃত্ত থেকে আমাদের মাত্র 3টা টাইপের প্রশ্ন আছে। যেটা কি দেখো, যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়। তো আমরা অধিবৃত্তের মূল সমীকরণটা আগে জেনে নিই। যে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা অধিবৃত্তের মূল সমীকরণ। এখন এই অধিবৃত্ত থেকে যদি আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলে, দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা এর ফর্মুলা হচ্ছে √1 প্লাস এখানে হচ্ছে ছোট ডিভাইডেড বাই বড় তার সাথে স্কোয়ার। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয় সূত্র। কি বুঝা হলো বিষয়টা? তাহলে এখন দেখো এখানে যে আমাদের উৎকেন্দ্রিকতার সমীকরণ দেওয়া আছে, আমরা এটাকে বলতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 12 আছে। তাহলে 12 যদি হয়, তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি 12। তাহলে 12কে আমরা কি এরকম বলতে পারি না যে 6 শুধুমাত্র √12 তার সাথে স্কোয়ার, এটা দিয়ে দিই, কোনো অসুবিধা নাই। √12 তার সাথে স্কোয়ার, আমরা এটাকে রুট করে নিলাম, কারণ এটাকে আমরা স্কোয়ার আকারে মানটা আমাদের নিতেই হবে, না নিলে কিন্তু হবে না। তাহলে এখন দেখো যে √12 যদি আমরা নিই, তাহলে এটা আর 4, তাহলে আমাদের কিন্তু অবশ্যই 4, এটা কিন্তু বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে আমরা যদি উৎকেন্দ্রিকতা বের করি, তাহলে আমরা সূত্র জানি যে উৎকেন্দ্রিকতা সূত্র এখন বসাই দিব। দেখো 1 প্লাস ছোট, ছোট আর বড় তার সাথে স্কোয়ার, তাহলে 12 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে টোটাল কথা হচ্ছে দেখো যে তাহলে আমরা কত পাচ্ছি খেয়াল করো, 16 প্লাস হচ্ছে 12 ডিভাইডেড বাই 16। বুঝতেছো ব্যাপার? তাহলে এখানে কত হয় দেখো যে তাহলে হচ্ছে 28 আর হচ্ছে ডিভাইডেড বাই 16। ওকে, তাহলে তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে কাটাকাটি করবা, কাটাকাটি করা যায় যে 4 দিয়ে কাটলে 7 আর 4, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি √7 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা। কি কনসেপ্ট ক্লিয়ার? এখান থেকে অধিবৃত্তের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অসীম তটের সমীকরণ, অসীম তট রেখার সমীকরণ। তো আমরা উৎকেন্দ্রিকতা শিখলাম, এবার অসীম তট রেখার সমীকরণ যদি আমরা বের করি এখান থেকে আরেকটা প্রশ্ন মনে করো যে অধিবৃত্তের অসীম তট, দেখো অসীম তট রেখার সমীকরণ। তো অসীম তট রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করবো? আমরা ডিরেক্ট এটা বের করতে পারি, অথবা তুমি যদি সূত্র ভুলে যাও কি করবা, এই যে অধিবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে না, এটাকে x স্কোয়ার 16 ওয়াই স্কোয়ার বাই 12 ইকুয়াল হচ্ছে 0। এখানে ধ্রুবক যে মানটা থাকবে সেটাকে 0 ধরবা, 0 ধরে y এর মানটা বের করবা, তাহলে আমাদের অসীম তট রেখার সমীকরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো x স্কোয়ার বাই 16 ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই 12। তাহলে এটাকে তুমি এদিকে পার করে দাও, তাহলে x স্কোয়ার আর এখানে হচ্ছে 12 বাই 16 ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আমরা পেলাম। তাহলে এখন যদি তুমি রুট ওভার করে দাও, তাহলে রুট ওভার করে দিলে কত হয়, √12 বাই 16 ইন্টু হচ্ছে x ইকুয়াল হচ্ছে y। আর এখানে কিন্তু প্লাস মাইনাসটা দিবা, এখানে হচ্ছে প্লাস মাইনাস। এটাই হচ্ছে আমাদের অসীম তট রেখার সমীকরণ। কি কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ অধিবৃত্তের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে 1 এর পরিবর্তে, মানে এখানে যে মানটা থাকবে এটাকে 0 ধরে আমরা y এর মানটা বের করব, সেটাই আমাদের অসীম তট রেখার সমীকরণ। কি বুঝতেছো ব্যাপারটা? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই যে আমরা উৎকেন্দ্রিকতার যে ব্যাপারগুলো, উৎকেন্দ্রিকতা, তো উৎকেন্দ্রিকতার ব্যাপারগুলো দেখো যে ই ইকুয়াল যদি 1 হয় তাহলে সেটা আমরা কি দেখলাম, পরাবৃত্ত, আমরা দেখলাম পরাবৃত্ত। এবার ই এর মান যদি 0 এর চাইতে বড় 1 এর চাইতে ছোট হয় তাহলে সেটা হবে উপবৃত্ত, সেটা হবে কি উপবৃত্ত। 3 নাম্বারটা হচ্ছে যদি ই এর মান 1 এর চাইতে বড় হয় তাহলে সেটা হবে অধিবৃত্ত।
জাস্ট উৎকেন্দ্রিকতার ফরম্যাটগুলো একটু মনে রাখবা, যে যদি ই এর মান 1 হয় তাহলে পরাবৃত্ত, 0-এর চাইতে বড় 1-এর চাইতে ছোট যদি হয় তাহলে উপবৃত্তের সমীকরণ হবে, আর ই এর মান যদি 1-এর চাইতে বড় হয়, 1-এর চাইতে বড় হয় তাহলে সেটা কি হবে? অধিবৃত্ত। ই এর মান যদি 1-এর চাইতে বড় হয় তাহলে সেটা কি হবে? অধিবৃত্ত। জাস্ট ফরম্যাট 3টা মনে রাখবা, তাহলে কিন্তু আমরা পেরে যাবো সবগুলো। বৃত্তের যদি প্যারামিটারগুলো বের করতে বলে, আমি তো প্যারামিটার দেখাইলাম না, আসলে অধিবৃত্ত আর উপবৃত্ত এদের প্যারামিটারগুলো সেম, বিভিন্ন প্যারামিটার। যেমন উপবৃত্তের ক্ষেত্রে তুমি যা যা পেয়েছো, যে শীর্ষবিন্দু, তারপরে হচ্ছে তোমার উপকেন্দ্র বা ফোকাস, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু সেম। উপবৃত্তের যে সূত্রগুলো আছে প্যারামিটারের, বিভিন্ন প্যারামিটার, অধিবৃত্তের সেম সূত্র, সবগুলো সেম সূত্র। শুধু এখানে পার্থক্য একটাই, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতাতে পার্থক্য, আর অধিবৃত্তের ক্ষেত্রে অসীমতট রেখার সমীকরণ, এতটুকু থাকছে অতিরিক্ত। তাহলে এই যে দেখো, আমরা কোনিক্স থেকে যে ইম্পর্টেন্ট টাইপগুলো আলোচনা করলাম, আরও অনেকগুলো টাইপ আছে, বাট ওগুলো ভার্সিটির জন্য না, বাকিগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। বাট তোমরা যেহেতু শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আলোচনা করলাম না, শুধু ভার্সিটির জন্য যতটুকু প্রয়োজন লাস্ট মোমেন্টে ততটুকুই আমি তোমাদের জন্য আলোচনা করলাম। এই কয়টা টাইপ তোমরা আয়ত্ত রাখো, দেখবা পরীক্ষাতে এগুলো টাইপ থেকেই তোমরা কমন পেয়ে গেছো। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।